মানে রেপার্টরি করে আমরা রুব্রিকটা পাবো অ্যানজাইটি অ্যাবাউট হেলথ, কিন্তু ম্যাথমেটিক্যাল নলেজ থেকেই আমাদের এই মেডিসিনগুলোকে আলাদা করতে হবে। ম্যাথমেটিক্যাল নলেজ ছাড়া অ্যানজাইটি অ্যাবাউট হেলথ আমরা এই পর্যন্ত পাবো, কিন্তু এখানে দেখা যাবে 3টা মেডিসিন আসছে, আর্সেনিকও আসছে, ফসফরাস আসছে, আর কি আসছে, আর হচ্ছে পালসেটিল আসছে। আমি কাকে দিব? তো এটা আমার ম্যাথমেটিক্যাল নলেজ থাকা লাগবে। হ্যাঁ, তো তিন কারণে তার অ্যানজাইটি অ্যাবাউট হেলথ। আবার আমরা দেখলাম যে অন্যান্য মেডিসিনও আছে, কিন্তু হাই গ্রেডে 3টা আছে, তো 3টা ম্যাথমেটিক্যাল দেখে আমরা আলাদা করি। এখানে আরেকটা আছে আর্সেনিকের আছে। আর্সেনিকে যখন অসুখ বিসুখ নিয়ে ভয় পায়, তার ক্যান্সারের একটা ভয় আছে, এবং যে কোনো ভয় পায়, এত বেশি ভয় পায় সে, ভয়ের কারণে আলটিমেটলি সে কি করে, যে মৃত্যুর ভয় তার মধ্যে চলে আসে, ইনসিকিউরিটিতে ভুগে। ইনসিকিউরিটি কারণ কি, তার ভিতরে একটা ইনসিকিউরিটি আছে, এজন্য সে মৃত্যু ভয় তার মধ্যে চলে আসে। যে ম্যাথমেটিকা এটা বুঝতে হবে, আমি দেওয়ার পর আপনারা আবার পড়বেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা জিনিস বোঝাটা ইম্পর্টেন্ট, মানে যদি আপনি ক্লিয়ারলি আর্সেনিককে ধারণ করতে পারেন, আর্সেনিকের সিমটমগুলা, তাহলে বুঝতে পারবেন আর্সেনিকের স্টেজগুলো কিভাবে আসে, একটা যেভাবে আসে রোগীর মধ্যে সেভাবে প্রকাশ পায়। সুতরাং এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, ক্যালকেরিয়া কার্ভ আরেকটা রেমেডি। এটা, এই রেমেডিটা কিন্তু অ্যানজাইটি অ্যাবাউট হেলথ আছে, কিন্তু তার অ্যানজাইটিটা হচ্ছে মেইনলি ফোকাস হচ্ছে ইনফেকশাস ডিজিজ। হ্যাঁ, আমার কি ডেঙ্গু হয়ে গেল কিনা, আমার কি ম্যালেরিয়া হয়ে গেল কিনা, আমার কি টাইফয়েড হয়ে গেল কিনা, হ্যাঁ, আমার কি কোনো ক্যান্সার, কোনো হয়ে গেল কিনা, কি বলে চিকনগুনিয়া হয়ে গেল কিনা, বা এইডস হয়ে গেল কিনা, এরকম বিভিন্ন চিন্তা, হেপাটাইটিস হয়ে গেল কিনা। তো এটা হচ্ছে ইনফেকশাস ডিজিজ, যেগুলো জীবাণুবাহিত রোগ, সেই বিষয়ে তার ক্যালকেরিয়া কার্ভের খুব দুশ্চিন্তা। ঠিক আছে, এই জন্য তার অ্যানজাইটি অ্যাবাউট হেলথ রুব্রিকটা সে ধারণ করে ক্যালকেরিয়া কার্ভ, এই জন্য। আবার ক্যালকেরিয়া কার্ভের আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে পার্টিকুলারলি ইনস্যানিটি, পাগল হয়ে যাওয়ার ভয়। পাগল হয়ে যাওয়ার ভয় থেকে তার অ্যানজাইটি অ্যাবাউট হেলথ হয়। ঠিক আছে, ক্যালি কার্ভেরও অ্যানজাইটি অ্যাবাউট হেলথ আছে, কিন্তু তার বর্তমান সময় নিয়ে না। বর্তমানে আমি ভালো আছি, এই 2 মাস পরে, 2 বছর পরে, 5 বছর পরে আমার ওই রোগটা হবে, তখন আমার কি হবে, এই টেনশনগুলো, মানে ভবিষ্যৎ নিয়ে অ্যানজাইটি, ভবিষ্যৎ রোগ নিয়ে তার অ্যানজাইটি, ক্যালকেরিয়া কার্ভ। হ্যাঁ, এগুলা খেয়াল করতে হবে, এগুলো হচ্ছে সূক্ষ্ম ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। ঠিক আছে, আর্সেনিক বর্তমানে পেরেশানি থাকে। ক্যালিয়ার্স হচ্ছে কম্বিনেশন মেডিসিন, পটাশিয়াম এবং আর্সেনিক আছে। তো ক্যালিয়ার্সে যেটা হয় সেটা হচ্ছে আপনার, সেও খুব বেশি অ্যানজাইটিতে ভোগে, কিন্তু তার এই অ্যানজাইটিটা তার হার্ট ডিজিজ নেই। আপনি যখনই তাকে বিভিন্ন চিন্তা বললেন, বিভিন্ন কথা বললেন, সেগুলো নিয়ে সে ভয় পাচ্ছে না, কিন্তু যখনই তার হার্ট ডিজিজ নিয়ে কথা বললেন, তখনই সে ভয় পেয়ে গেল। ঠিক আছে, তো বলো যে হার্টের প্রবলেম হলে সে খুব দুর্বল, হার্টের ব্যাপারে সে খুব দুর্বল, হার্ট ডিজিজ নিয়ে সে দুর্বল। Kellyar's patient will say, "If I must die, it is okay. But if you begin talking about his heart, he will begin to express anxiety." যদি ক্যালিয়ার্সের রোগী বলে যে আমি মারা যাবো, ঠিক আছে, এটা নিয়ে কোনো বিষয় না, আমার তো মারা যেতেই হবে, কিন্তু আমি হার্ট ডিজিজে মারা যাবো বা হার্টের সমস্যা হবে, তখনই কিন্তু তার ভিতরে উদ্বিগ্নতা, টেনশন, অ্যানজাইটি ফিল করে, মানে হার্ট ডিজিজ হবে বা হার্টের প্রবলেম সে নিতে পারে না। তাহলে আপনি ক্যালিয়ার্স এই ক্ষেত্রে বিবেচনা করতে পারেন। আর ফসফরাসও অ্যানজাইটি অ্যাবাউট হেলথ আছে, কিন্তু তার এই উদ্বিগ্নতা কখন, যখন তার সামনে বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করা হয়, তখন সে উদ্বিগ্নগ্রস্ত হয়। কিন্তু আদারওয়াইজ ফসফরাস আপনার হয় না, মানে তাকে বুঝাইলে সে বুঝে যায় যে না, এটা সমস্যা নেই, যেটা আমরা উদাহরণ একটু আগে দিয়েছি, বিকজ সে সাজেস্টেবল, তাকে বোঝানো যায়। ফসফরাস অ্যানজাইটি আর নট অবসেসিভ, মানে মারাত্মক আকার না, বারবার তাড়না ফিল করে না, তাকে বুঝাইলে এটা চলে যায়। কিন্তু আর্সেনিক বারবার তাড়না বোধ করে, যতই বুঝান, যতই সান্ত্বনা দেন, আর্সেনিকের পেশেন্টের মানে কোনো কিছুতেই প্রশমিত হয় না, সান্ত্বনা পায় না। ঠিক আছে, এই যে ফসফরাস সাজেস্টেবল। ইম্পর্টেন্ট পয়েন্টগুলো হাইলাইট করছি, আপনারা রিডিং দিলে এখন ক্লিয়ার বুঝে যাবেন। হ্যাঁ, ওয়ার্ডগুলো একটু ডিকশনারি দেখে নেবেন। আমি বাংলা একাডেমি ডিকশনারি অনলাইন থেকে নামিয়ে দেখি, আপনাদের জন্য সাজেশন থাকলে বাংলা একাডেমি ডিকশনারিটা দেখবেন। যেমন ধরেন একটা ওয়ার্ড আপনারা কিভাবে দেখবেন, আপনারা অনেকেই জানেন, তবু আমি আপনাদেরকে এগুলো টিপস দেওয়া, আপনাদের কোর্সের উদ্দেশ্য তো অনেক কিছুই, কিছু টিপস দেওয়া। যেমন সাজেস্টেবল, হ্যাঁ, সাজেস্টেবল এই ওয়ার্ডটা আপনারা ডিকশনারিতে খুঁজতে চান, সাজেস্টেবল নিয়ে রাইট ক্লিক করে কপি দিলেন, কপি দিয়ে আমাদের এখানে বাংলা লিঙ্ক ডিকশনারি, বাংলা একাডেমি ডিকশনারি আছে, সেখানে আপনারা
এটা সাজেস্টেবলটা দিবেন, রাইট ক্লিক করে পেস্ট করলেন। সাজেশন মানে পরামর্শ দেওয়া, সাজেস্টিবল মানে পরামর্শ, অভিভাবন, পরামর্শ দ্বারা প্রভাবিত করা যায় এমন, হ্যাঁ, প্রস্তাবনীয় মানে তাকে এইটা আমরা নিতে পারি, প্রভাবিত করা যায়, প্রভাবিত করা যায় এমন, মানে ফসফরাসকে প্রভাবিত করা যায়, সে সাজেস্টেবল। কিন্তু আর্সেনিক, ক্যালিয়ার্স, নাইট্রিক অ্যাসিড এরা সাজেস্টেবল না, এদেরকে সহজে প্রশমিত করা যায় না, ঠিক আছে, এরা খুবই সান্ত্বনা অযোগ্য, সোজা কথা। আচ্ছা, লাইকোপোডিয়ামের একটা সিম্পটম আছে, লাইকোপোডিয়ামও কিন্তু অ্যানজাইটি অ্যাবাউট হেলথে লাইকোপোডিয়াম আছে, কিন্তু লাইকোপোডিয়াম এখানে খুব ইন্টারেস্টিং জিনিস, এখানে হচ্ছে লাইকোপোডিয়ামও খুব ভীতু টাইপের মেডিসিন, তাই না, কাওয়ার্ডিস, ওয়ার্ডটা মনে রাখতে হবে, কাওয়ার্ডিস। লাইকোপোডিয়াম মৃত্যু ভয় আছে, তার স্বাস্থ্য সম্পর্কে ভয় আছে, কিন্তু স্বাস্থ্য সম্পর্কে না যত ভয়, তার চেয়েও বেশি সমস্যা হচ্ছে তার এই স্বাস্থ্য খারাপ হলে বা কষ্ট, মানে অসুস্থতা হলে যে তার যে কষ্ট হবে, পেইন হবে, এই পেইনটা সে কোনোভাবে নিতে পারবে না, ঠিক আছে, এই পেইনটাকে সে ভয় পায় তার অসুস্থতা থেকে, বুঝতে পারছেন, সে কেমন ভিতর, তো এটা হচ্ছে লাইকোপোডিয়ামের ভয়, তো এটা খুব ইম্পর্টেন্ট। তো সে ভীতু হওয়ার কারণে লাইকোপোডিয়াম বা ফেয়ার অফ দ্য পেইন অ্যান্ড টর্চার অফ দ্য ইলনেস, একটা ইলনেস অসুস্থতার সময় যে ব্যথা হয়, ব্যথার যে ভয় অথবা মানে কোনো যন্ত্রণার যে ভয়, এই ভয়টার কারণে লাইকোপোডিয়াম অসুস্থতা ভয় পায়, অসুস্থতার নামে ভয় পায় না, সে যন্ত্রণাটাকে ভয় পায়, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আপনি একটু হিস্ট্রি নিলে, একটু কথা বললে, একটু কথা আগাইলে, কিছু ক্রস কোশ্চেন করলেই আপনি এইসব মেডিসিনগুলোর মধ্যে, এই রুব্রিকগুলো থেকে যে মেডিসিনগুলো আসবে সেই মেডিসিনগুলোর মধ্যে আলাদা করতে পারবেন, ঠিক আছে। তাহলে অ্যানজাইটি অ্যাবাউট হেলথ, আমরা সিম্পল একটা রুব্রিক অ্যানজাইটি অ্যাবাউট হেলথ এটা আমরা দেখলাম। The same is true of another rubric describing a prominent arsenic anxiety for others. এখানে আরেকটা ইম্পর্টেন্ট রুব্রিক আর্সেনিকের আছে, সেটা হচ্ছে অ্যানজাইটি ফর আদার্স, অন্যের জন্য দুশ্চিন্তা। তাহলে জিনিসটা একটু কন্ট্রোভার্সিয়ালি, কন্ট্রাডিক্টরি হয়ে গেল না, যে কেমন আমরা এতক্ষণ আর্সেনিক একটা নেগেটিভ চরিত্র হিসেবেই প্রেজেন্ট করছি, ঠিক আছে, যে আর্সেনিককে আমরা বললাম যে আর্সেনিক সেলফিশ, আর্সেনিক মাইজারলি, আর্সেনিক ফাস্টিজিয়াসনেস, আর্সেনিক কৃপণ, হ্যাঁ, আর্সেনিক আত্মকেন্দ্রিক, তারপর আর্সেনিকের ভীতু, মানে ফেয়ার আছে অনেক, মৃত্যু ভয় আছে, সব নেগেটিভ কথাবার্তাই বললাম আর্সেনিক সম্পর্কে। তো এখন আমি একটা কথা বলছি, অ্যানজাইটি ফর আদার্স, মানে অন্যের জন্য দুশ্চিন্তা, তাহলে জিনিসটা পজিটিভ লাগতেছে না, তাহলে আসলে কিন্তু পজিটিভ না, বিকজ আপনি নিউক্লিয়াস অফ দ্য রেমেডি যদি চিন্তা করেন, সেটা হচ্ছে ডিপ সিটেড ইনসিকিউরিটি, যেটার কারণে আর্সেনিক কিন্তু আপনার কি করতে পারছে না, দ্যাট মিনস আপনার সেই তার যে ভিতরে যে আপনার নিরাপত্তাহীনতা, ইনসিকিউরিটি, সেখান থেকে সে বেরোতে পারছে না। তো সেটা না থাকার কারণে আর্সেনিকের রোগে, আমি একটা এক্সাম্পল দিই, যেমন শাশুড়ি আর ওয়াইফ, বইয়ের একটা এক্সাম্পল দিই। শাশুড়ি বইয়ের মধ্যে একটা দ্বন্দ্ব আছে, আমরা একটা নাটক সিনেমাতেও দেখি, গল্পের চরিত্রেও দেখি, তো বাস্তবেও দেখি। তো শাশুড়ি বউকে দেখতে পারে না, কিন্তু বউরে ছাড়া চলে না। তো এরকম ব্যাপারটা যে তার ওয়াইফকে, মানে তার ছেলের বউকে সে কোনো কারণে দেখতে পারে না, মনে মনে চিন্তা করে এরা তো আছেই আমার মরার জন্য ওয়েট করছে, আমি মারা গেলে আমার সম্পত্তি পাবে, হ্যাঁ, আর্সেনিকের শাশুড়ি এরকম চিন্তা করতেছে, কিন্তু আবার তাকে দরকার। এখন ছেলের বউ অসুস্থ হয়ে গেছে, একদিন অসুস্থ হয়ে গেছে, জ্বর হয়ে গেছে, সে কিন্তু খুব উদ্বিগ্ন শাশুড়ি। কেন উত্তরটা পেলেই কিন্তু আমরা জানবো যে আর্সেনিক কেন অ্যানজাইটি ফর আদার্স। সে কি ছেলের বউকে খুব ভালোবাসে এই জন্যই উদ্বিগ্ন? ব্যাপারটা কিন্তু সেরকম না, কারণ ছেলের বউ অসুস্থ হলে তাকে দেখবে কেমনে, আবার ঘুরে ফিরে কিন্তু আমি মানে ছেলের বউ অসুস্থ হলে কষ্ট পাচ্ছে, ছেলের বউ অনেক ব্যথা পাচ্ছে, অনেক কষ্ট পাচ্ছে, অনেক জ্বর, অনেক মাথা ব্যথা, অনেক কষ্ট, হ্যাঁ, সেটা নিয়ে তার বিষয় না। সে বিষয় হচ্ছে সে কবে সুস্থ হবে। সে অসুস্থ হলে তো আমার সমস্যা, আমাকে দেখবে কে, আমাকে বাথরুমে নিয়ে যাবে কে, আমাকে রাতের বেলা লাইট বন্ধ করে দিবে কে, হ্যাঁ, আমাকে লাইট জ্বালাই দিবে কে, আমাকে ওষুধ খাওয়াবে কে, হ্যাঁ, আমার স্বাস্থ্যের যত্ন নিবে কে। তো এই জন্য সে সেলফিশের মতো নিজের জন্য তাকে ভালোবাসে। এটাই হচ্ছে আর্সেনিকের অ্যানজাইটি ফর আদার্স। আমি মনে হয় এবার জিনিসটা বুঝাতে পেরেছি। তো কিন্তু ফসফরাস নিঃস্বার্থভাবে ভালোবাসবে। তারপরে এই জিনিসগুলো খুব ইন্টারেস্টিং। আর্সেনিক যে কোনো মানুষের সাথে মিশে,
কিন্তু সে ততক্ষণই মিশে যতক্ষণ তার স্বার্থের জন্য। নতুন একটা এলাকায় গেল, অনেক অপরিচিত লোকের সাথে সে মিশে ঘোরাফেরা করে, এখানে স্ট্রেঞ্জার লেগেছে, তাদের সাথে মিশে তাদের কোনো সমস্যা হলে হালকা বিচলিত হয়। সাপোজ আর্সেনিক একটা পেশেন্ট, একটা দোকানদার ধরেন, সে বসে আছে দোকানে, এর মধ্যে হঠাৎ একটা পথচারী আগন্তুক, অন্য এলাকার একটা আগন্তুক, সে চিনে না, সে এলাকায় এসে একটা জায়গায় পথ হারায় ফেলছে। সে তখন ওই আর্সেনিকের দোকানদারের কাছে এসে বলতেছে, ভাই আমি তো পথ হারাই ফেলছি, আমি তো চিনতে পারছি না, আমার অথবা আমার মানি ব্যাগ হারাই গেছে, বা আমার একটা বিষয়, বা আমার গুরুত্বপূর্ণ কোনো একটা কিছু লস হয়েছে, বা এরকম একটা সমস্যা। তো আর্সেনিকের সে তার প্রতি সিম্প্যাথি দেখাবে ততটুকুই, হাই হ্যালো টাইপের, ঠিক আছে ভাই আমি সরি, আপনার কষ্ট বুঝতে পেরেছি, আপনার এটা আর কি, এখন তো আসলে কিছু করার নাই, এটা মেনে নিতে হবে আর কি, এইসব এরকম টাইপের একটা কথা আর কি। মানে খুব আগবারে তাকে হেল্প করবে সেটা না, কিন্তু দোকানদারটা যদি ফসফরাসের হতো, সে কিন্তু নিজের পয়সাও দিত, আবার যদি পয়সা দিতে না পারতো সে একটা রিক্সা ঠিক করে দিত, বা তাকে তার মোবাইল দিয়ে, যদি মোবাইল হারিয়ে যায় তার মোবাইল দিয়ে ফোন দিয়ে দিত, বা যে কোনো ভাবে হোক সে চেষ্টা করতো যে এই ওনাকে হেল্প করার জন্য। তাহলে দুজনের অ্যাটিচিউডটা এরকম, আর্সেনিক এবং ফসফরাস। আর্সেনিক যদি কাউকে ভালোবাসে, কাউকে পছন্দ করে, এটাও আছে তার মধ্যে, অনেক তীব্রভাবে আছে, কিন্তু সেটা আছে তার নিজের জন্য, হ্যাঁ, ওই ব্যক্তির জন্য না, বা ক্লোজ রিলেটিভ হলে, যে উদাহরণটা দিলাম শাশুড়ি ওয়াইফের, তাহলে ওই সম্পর্কের কারণে, তার নিজের দেখাশোনার কারণে তাকে পছন্দ করে, আদারওয়াইজ অন্য কারণে না। সালফারেরও এই অ্যাংজাইটি অ্যাবাউট আদার্স আছে, সেও সালফারের রোগীরাও অ্যাংজাইটি অ্যাবাউট আদার্স, দ্যাট মিনস হচ্ছে সালফারের রোগীগুলা অন্যের প্রতি খুব উদ্বিগ্ন, অন্যের সমস্যাতে, তাদের অ্যাংজাইটিটা অন্যরকম, কারণ তারা খুব ইমাজিন করে, এই ওয়ার্ডটা মনে রাখতে হবে, ইমাজিন, কল্পনা প্রবণ, ইমাজিনারি তাদের ব্যাপারগুলা, যেটার কারণে তাদের এই উদ্বিগ্নতা চলে আসে। A sulfur father, for example, might lose sleep worrying about his daughter coming home after 2 hours late from a date. That means একটা সালফারের বাবা, আমি যদি একটা বাবা দিয়ে উদাহরণ দিই, একটা মেয়ে রাত 10টার দিকে বাসায় আসলো, ঠিক আছে, টিচারের কাছে পড়ে 2 ঘন্টা দেরি করে, তো সালফারের বাবা একরকম অ্যাটিচিউড করবে, আর্সেনিকের বাবা একরকম অ্যাটিচিউড করবে, ফসফরাসের বাবা একরকম অ্যাটিচিউড করবে। যদি আমি বাবা দিয়ে উদাহরণ দিই, তাহলে উদাহরণটা কেমন হবে? সালফারের বাবা কি করবে? এই 2 ঘন্টা দেরি করে আসলো, এখন এই 2 ঘন্টার মধ্যে সে অনেক কিছু চিন্তা করে ফেলবে, আমার মেয়েটাকে কোথায় গেল, কি হতে পারে, কোথাও অ্যাক্সিডেন্ট করলো কিনা, কোথাও আটকা পড়লো কিনা, কোনো লিফটে যে আটকা পড়লো কিনা, লিফট থেকে বেরোতে পারতেছে না, অথবা কোনো অন্ধকারে কোনো ম্যানহোলের মধ্যে পড়ে গেল কিনা, আবার কেউ ধরে নিয়ে গেল কিনা, হ্যাঁ, আবার কারোর সাথে ভেগে গেল কিনা, মানে অনেক ধরনের পজিটিভ নেগেটিভ বিভিন্ন জিনিস নিয়ে, ঠিক আছে, এটা সে চিন্তা করতে করতে একটা মানে বড় একটা চিন্তার একটা জাল তৈরি করবে, এটা সালফার। কারণ সালফারের একটা কি ওয়ার্ড হচ্ছে ইমাজিনেশন, সে কল্পনা প্রবণ সালফার মাইন্ডের দিক থেকে। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা কি বললাম যে এবার আর্সেনিকের বাবা বলছিলাম, আর্সেনিকের বাবা আপনি 2 ঘন্টা পরে মেয়ে যখন আসলো, আর্সেনিকের বাবা চিন্তা করলো, আর্সেনিকের বাবা চিন্তা করতেছে যে কেন 2 ঘন্টা পরে আসলো, তো আর্সেনিকের বাবা মেয়ে নিয়ে খুব চিন্তিত, কিন্তু তার চিন্তা হচ্ছে একটু সেলফিশ টাইপের, এই মেয়েটাকে এত কষ্ট করে পড়াচ্ছি, এত টাকা পয়সা খরচ করতেছি, টিউশনি পড়াচ্ছি, হ্যাঁ, অনেক টাকা পয়সা দেওয়া হচ্ছে তাকে, তো এর যদি কিছু হয় তাহলে এ তো আমাকে দেখতে পারবে না, আমাকে কিভাবে সে চাকরি বাকরি করে আমাকে খাওয়াবে, বা সে আমাকে মানে আমাকে তো পরবর্তীতে দেখতে পারবে না, তাকে তার প্রতি যে আমার ইনভেস্টমেন্ট, এটা তো ইনভেস্টমেন্ট, সেটা তো কোনো প্রতিদান দিতে পারবে না। আর্সেনিকের বাবা এইভাবে চিন্তা করবে। আর ফসফরাসের বাবা কি চিন্তা করবে? ফসফরাসের বাবা তো পারলে 2 ঘন্টা তো ওয়েটই করবে না, সে তো বাইরে বের হয়ে যে খোঁজ খবর নিবে, আমার মেয়ের কি হলো, হ্যাঁ, আমার মেয়ের উদ্বিগ্নতা থাকবে পজিটিভলি, আবার যদি দেরি হয় তখন সে মেয়ের কাছে কথাটা শুনবে, শুনে আবার চিন্তা করবে যে না ঠিক আছে, এটা তোমার এইভাবে যাওয়া ঠিক হয় না, তুমি এই ভবিষ্যতে এইভাবে যাবা না, এইভাবে যাবা, হ্যাঁ, যদি কোনো বিপদে পড়ে তার সিম্প্যাথি দেখাবে, তাকে সাজেশন দিবে, হ্যাঁ, তাকে পজিটিভ অ্যাটিটিউড করবে যে তুমি করো আর কি, এইভাবে সমস্যাগুলো মোকাবেলা করতে হবে, যদি যে কোনো সমস্যায় তাকে পজিটিভলি এটা তাকে অ্যাড্রেস করবে, তার সাথে কমিউনিকেট করবে, ঠিক আছে, এটা হচ্ছে ফসফরাসের বাবা। তাহলে আমরা এখানে 3টা মেডিসিনের পার্থক্য বুঝলাম, কিন্তু রুব্রিকটা কিন্তু একই, অ্যাংজাইটি অ্যাবাউট আদার্স, অ্যাংজাইটি ফর আদার্স,
তাই না? তাহলে আমরা রেপার্টরি করলে আমরা অ্যাংজাইটি ফর আদার্স পর্যন্ত যেতে পারবো, তারপরে যে মেডিসিনগুলো সাজেস্ট করবে সেটা কিন্তু আমরা আলাদা করতে পারবো। সুতরাং আমাদের ম্যাট্রিমেডিকা এবং রেপার্টরি দুইটাই আমাদের জানতে হবে, কোনোটা মানে কোনোটা না জেনে কোনোটা মানে বেশি আগানো যাবে না। সুতরাং আমাদের দুইটা জেনেই দুইটার কম্বিনেশন করে ইন্টিগ্রেশন করে আমাদেরকে আগাতে হবে। আর্সেনিকের স্টেজগুলো নিয়ে আমরা আলোচনা করি। আমরা একটু আগে বলেছিলাম যে আর্সেনিকের স্টেজ আছে। আর্সেনিকের প্রথম স্টেজ সাধারণত জোর দেয় হচ্ছে ফিজিক্যাল সিমটমের উপরে, যেমন ফিজিক্যাল সিমটমের মধ্যে অস্থিরতা, হাতে পায়ে জ্বালা পড়া, এইসব বিষয়গুলো আসে। তারপরে তার মাইন্ডের দিকে সিমটমগুলো যেতে থাকে, যেমন ইনসিকিউরিটি, অনেক নিরাপত্তাহীনতা, ডিপেন্ডেন্সি, আরেকজনের উপর ডিপেন্ড করা, অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ, অ্যাংজাইটি ওভার লুজিং আদার, আরেকজনকে হারানোর ভয়, তারপরে একা থাকার ভয়, ফিয়ার অফ ডেথ, হ্যাঁ, এই বিষয়গুলোতে আসে আর্সেনিকের পরবর্তী স্টেজে। তারপরে করতে করতে আর্সেনিক আরো যখন প্যাথোলজি আরো গভীরে যায়, তখন আর্সেনিক ফিজিক্যাল লেভেলেও প্যাথোলজি হতে পারে, মাইন্ড লেভেলেও হতে পারে। তো ফিজিক্যাল লেভেলে বাড়তে বাড়তে অনেক সময় ক্যান্সার, বড় বড় আলসার, বড় বড় প্যাথোলজি হতে পারে, টিউমার হতে পারে, বড় সিমটম হতে পারে। মাইন্ড লেভেলে আগাতে আগাতে একদম পাগল হয়ে যাওয়া, সিজোফেনিয়াক রোগী হয়ে যাওয়া, হ্যালুসিনেশনের রোগী হয়ে যাওয়া, এই ধরনের রোগীগুলোও হয়ে যেতে পারে, ঠিক আছে, যদি প্রপারলি চিকিৎসা না হয়। এটাকে বলা হয় প্যারানয়েড ডিলিউশনারি স্টেট। আর্সেনিকগুলো যখন বাড়তে থাকে, ইলনেস যখন প্রোগ্রেস করে, আর্সেনিকের রোগটা যখন প্রোগ্রেস করে, তখন সেটা প্যারানয়েড ডিলিউশনারি স্টেটে এটা কনভার্ট হয়, ঠিক আছে। Suspicion dominate the picture once the paranoid state develops in a case. We frequently see the fastidiousness disappear. যখনই আমার এই প্যারানয়েড স্টেটটা চলে আসে, প্যারানয়েড স্টেট, হ্যাঁ, যে একটা বাতিগ্রস্ত, প্যারানয়েড কথাটাও যদি আমি দেখি আমার ডিকশনারিতে, এটা মেডিকেল ওয়ার্ড, এটা মেডিকেল ডিকশনারিতে খুঁজতে পারবেন, জেনারেল ডিকশনারিতে পাবেন। প্যারানয়েড, প্যারানয়েড মানে পাচ্ছি ভ্রমগ্রস্ত, বাতিগ্রস্ত, হ্যাঁ, বিভ্রান্ত। প্যারানয়েড, বিভ্রান্ত মানে বাতিগ্রস্ত, কোন একটা ভ্রম মানে তার মধ্যে আছে, যেটা সে খেয়াল করতেছে। প্যারানয়েড স্টেট ডেভেলপ করে আর্সেনিকে যদি প্যাথোলজিটা চিকিৎসা না হয়, আগাইতে আগাইতে এরকম একটা অবস্থায় যাবে। কিন্তু তখন যখন প্যারানয়েড স্টেট ডেভেলপ করবে, মানে প্যাথোলজি অনেক অ্যাডভান্স হলো, তো দুইটা প্যাথোলজি কিন্তু বডিতে এক জায়গায় থাকে না। যখন প্যারানয়েড স্টেটটা অনেক আগায় গেল, তখন কিন্তু তার আগের সিমটমগুলো, ফাস্টিজিয়াসনেস, খুঁতখুঁতে স্বভাব, হ্যাঁ, বিছনাপত্র পরিষ্কার করা, এইসব বিষয়গুলো কিন্তু তার মধ্যে থাকে না। আর্সেনিকের রোগীগুলা একটা ইম্পর্টেন্ট সিমটম ছিল যে বিছানার মধ্যে পোকা টোকা আছে কিনা, বিছনা বারবার ঝাড়তেছে, বিছনা বারবার ঝাড়ে, আবার পরিষ্কার করে, হ্যাঁ, খুঁতখুঁতে স্বভাব, বাথরুম থেকে এসে আবার ওয়াশ করে, হাত ধয়, জামাটা ধয়, ঠিক আছে। তো মানে এই ব্যাপারগুলো আস্তে আস্তে কমে আসবে। তো যখন যত বেশি প্যাথোলজি আগাবে, তত আর্সেনিকের সমস্যাগুলো বাড়বে। যেমন ইভেনচুয়ালি আর্সেনিক কি হবে, ডিপ্রেশনে ভুগবে, ডিপ সিটেড ডিপ্রেশন। তারপরে তার রিকভারি হওয়ার এটা কমে যাবে, মানে সে যে ভালো হবে, আরোগ্য হবে, রিকভারি মানে আরোগ্য হবে, সে আরোগ্য হওয়ার বিষয়ে তার হতাশা চলে আসবে, সে মনে করবে যে না, আমি আর আরোগ্য হতে পারবো না, হ্যাঁ, এই বিষয়গুলো। লস অফ ইন্টারেস্ট ইন লাইফ, তার লাইফের ইন্টারেস্ট কমে যাবে, জীবনে বেঁচে থেকে কি হবে, এই যে একটা হতাশাগ্রস্ত তার। এবং এই ধরনের রোগীরা আলটিমেটলি কি হয়, সুইসাইডাল টেন্ডেন্সি ডেভেলপ করে, ঠিক আছে, সুইসাইডাল টেন্ডেন্সি ডেভেলপ করে। আর্সেনিক রোগীর মধ্যেও এটা আছে, ঠিক আছে। এবং আরেকটা হয়, আরেকটা বিশেষ ধরনের হয় যে ফিয়ার অফ কিলিং পিপল আপ হোম দে ডিপেন্ড। এটা খুব একটা ইম্পর্টেন্ট সিমটম, মানে আর্সেনিকের একটা পেকুলিয়ার সিমটম, যে সে তো অন্যের উপর ডিপেন্ডেবল। কারণ প্রথম দিকে আর্সেনিকের স্টেজে আমরা দেখলাম যে আর্সেনিক ডিপেন্ডেবল, তো রোগটা বাড়ছে, বাড়তে 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 এমন একটা মাইন্ড সিমটম, এমন একটা জায়গায় গেল, তখন সে লাইফের প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে, রিকভারি আর হবে না, হতাশ হয়ে গেছে। তারপরে তার আত্মহত্যা করার প্রবণতা, ইভেন সে যাদের উপরে ডিপেন্ডেবল তাদেরকেও মেরে ফেলতে চাচ্ছে, এবং মেরে ফেলে দেওয়ার জন্য তার মধ্যে একটা ভয়, যে আমি মনে হয় ওদেরকে মেরে ফেলবো, এই বিষয়ে আমি ভয় পাচ্ছি, এরকম একটা বিষয়। হ্যাঁ, যেমন রেপার্টরিতে একটা আছে যে অকুপেশনাল একটা রুব্রিক দিয়ে, যে একটা নাপিত তার কাস্টমারের গলা কেটে ফেলার মতো একটা ইচ্ছা। কারণ কি, নাপিত কিন্তু কাস্টমারের উপরে ডিপেন্ড করে, কাস্টমার যদি নাপিতের কাছে আসে, শেভ করে, হ্যাঁ, বা যাই করুক, তাহলে তো সে টাকা পাবে। কিন্তু তার মধ্যে একটা আর্সেনিকের রোগীর মধ্যে কি হয়, মনে হচ্ছে এই শেভ করার সময় তার গলাটা কেটে দিই, এই ধরনের একটা রুব্রিক আছে। আমরা এই বিষয়গুলো নিয়ে নেক্সট
পরের লেকচার 3 তে যখন আলোচনা করব আর্সেনিকের রুব্রিকগুলো নিয়ে, তখন সেই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব। এই অবস্থায় আর্সেনিকের রোগীরা যেটা করে, তারা কথা বলা বন্ধ করে দেয়, অবস্টিনেট হয়ে যায়, নিজের মধ্যে গুমট একটা ভাব তৈরি করে, ইনওয়ার্ড ভিতরের মধ্যে ঢুকায় যায়, হ্যাঁ, মানে ইন্ট্রোভার্টেড হয়ে যায়। তখন ওই সময় কিন্তু শেয়ার করে না। তো ওই অবস্থায় কিন্তু আমরা যদি আর্সেনিকের রোগীর সাথে পরিচয় হয়, তখন কিন্তু আমরা ওনাকে আমার ন্যাট্রামিউরের সাথে মিলাই ফেলতে পারি। কিন্তু যদি আমরা সুন্দরভাবে তার পাস হিস্ট্রিগুলোও নেই, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো সে আর্সেনিক। ঠিক আছে? এই জন্য আমাদের রোগীর যে স্টেজে আসুক না কেন, আমার সামনে পিছে ফোকাস করতে হবে। রোগীর সিমটমগুলোকে ভালো করে দেখতে হবে, কবে থেকে শুরু হলো, কিভাবে শুরু হলো। যত বেশি আমরা সিমটম নিতে পারবো, যত বেশি সিমটম ধারণ করতে পারবো, তত বেশি আমরা একটা রোগী চিত্রটা ভালো মতো বুঝতে পারবো। যখনই আপনি ইনস্যানিটি, পাগলামি সিমটমগুলো চলে আসবে, হ্যাঁ, শেষ স্টেজে আর্সেনিকের রোগীর শেষ স্টেজে এই সিমটমগুলো আসবে, প্যারানয়েড স্টেজ, ইনস্যানিটি স্টেজ, সুইসাইডাল টেন্ডেন্সি, তখনই রোগীর আগের যে সিমটমগুলো আমরা যেটা বললাম সেগুলো কিন্তু চলে যাবে। হ্যাঁ, এই সিমটমগুলো চলে যাবে। তখন কি হবে? এই স্টেজের রোগীগুলা আর্সেনিকের সাথে নাক্স ভূমিকা বা অন্যান্য রেমেডি, যেটা ন্যাট্রামিউর বললাম, সেই এই ক্ষেত্রে আমরা রোগীর মানে এই ধরনের রেমেডিগুলোর মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে যায়। ঠিক আছে? নাক্স ভূমিকা দিব না আর্সেনিক দিব। তো আমরা এখানে যে আলোচনা করলাম, এটা ভিতুর গাছের বই থেকে আমরা আলোচনা করলাম। এখানে খুব সহজভাবে সুন্দরভাবে বলা আছে। তো আমি কি পয়েন্টগুলো আলোচনা করলাম, আলোচনার সংক্ষেপে রাখতে যাচ্ছি, এবং পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আমরা একটু ফ্র্যাগমেন্ট করে করে বলবো, যেন একঘেয়েমি না আসে। আমরা আজকে ভিতুর গাছের মাইন্ড সেকশনটা আলোচনা করলাম, এটা আপনারা শুনলেন, এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনি ভিতুর গাছের এই ম্যাট্রিমেডিকাটা আজকেই আপনারা রিডিং দিয়ে ফেলবেন, তাহলে জিনিসটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমি সোমবারে ইনশাল্লাহ জেডি প্যাটেল থেকে পরবর্তী যে আলোচনাটা ম্যাট্রিমেডিকা আর্সেনিক, সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।